ক্যাপ্টেন রনি বেঁচে থাকতে তার চাচাতো বোনকে বিয়ে করবে না কখনো সে, তার উপর অমন বেয়াদব আতপাগলা মেয়েকে, কখনোই না, নো নেভার। আদরের নাতনির রুক্ষ গলার কথা শুনে লতিফা বেগম একটু থতমত খেয়ে গেলেন। বুঝলেন ওপাশে নাতি তার ভীষণ খেপেছে। তাই তিনি নরম হয়ে বললেন, ও রনি দাদু ভাই, আমার সোনা মানিক, তুমি রাইগো না। আমার রাহা খুব ভালো, তুমি তো জানো, শুধু একটু দুষ্টুমি করে বেশি। ও যা করতে বা করে তা দুষ্টুমি বলে না দাদি। ও অত্যন্ত অভদ্র, বেহায়া, পাজি একটা মেয়ে। ওই বেয়াদবকে দেখলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। নাতির কথা শুনে লতিফা বেগম মিটমিট হাসছেন। কণ্ঠ নামিয়ে বললেন, শরীরের রক্ত গরম হওয়াই তো ভালো দাদু ভাই। বউ তো এমন হওয়াই চাই যাকে দেখলে শরীর মন ছলাৎ করে চাঙ্গা হইয়া যাবে, রক্ত উষ্ণ হয়ে যাবে। দাদি, তোমার অহেতুক কথা শোনার সময় আমার নেই। ও রনি দাদু ভাই, আমার লক্ষ্মী সোনা, তুমি তো রাহাকে নিয়ে সবটাই জানো। এটাও জানো ওকে কেন তোমার কাছে বিয়ে দিতে চাই। তুমি দয়া করে হ্যাঁ বলে দাও না দাদু ভাই। ফোনের ওপাশ থেকে কঠিন আওয়াজে ভেসে আসে, আর কখনো এই বিষয়ে আমাকে কিছু বললে এবারের ছুটিতেও আমি বাড়ি ফিরছি না, ফিরবো না কখনো। আতঙ্কে লতিফা বেগম নাতি তার প্রায় 1.5 বছর হয় বাড়ি ফিরছে না, এবারও যদি না আসে, তাই দ্রুততার সাথে বললেন তিনি, না দাদু ভাই, এসব বলো না, আমার কথা শুনো না তুমি। ওপাশ থেকে রনি বলল, সরি দাদি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এছাড়া তুমি অন্য কিছু বলতে চাও কি না, নয়তো রাখছি আমি। দাদি বলল, আহ দাদু ভাই, শোনো না আমার কথা, তুমি বাড়ি ফিরো, ওসব পরে দেখা যাবে। রনি বলল, কেন পরে টরে নয়, শুধু শুনে রাখো, এটা এই জীবনে সম্ভব না। ফোনের ওপাশ থেকে রনি একটা নরম মেয়েলি সুর শুনতে পেল। সে আধো আধো কণ্ঠে বলছে, দেখো না দাদি, হাঁটুতে ব্যথা পেয়েছি। নরম মিষ্টি একটা স্বর, যেন পুরোটা আহ্লাদে গলে যাওয়া। কথাটা কর্ণগোচরে আসতেই কপাল শুরু হয়ে গেল রনির। শুনতে পেল দাদি জিজ্ঞাসা করলেন, আমার চান ব্যথা পেলি কিভাবে? পেয়ারা গাছে উঠতে গিয়ে পড়ে গেছি দাদি। ব্যাস, আর কিছু বলতে বা শুনতে হলো না। রনি মেজাজ চড়ে গেল। কল্পনা করলো ষোড়শী এক কিশোরীর কাদো কাদো মুখ। মেজাজ ক্ষিপ্ত হয়ে বিরক্তই আকাশচুম্বী হলো। হাত কঠিন মুষ্টিমেয় করে দাঁতে দাঁত চেপে শুধু ঠোঁট নাড়ালো। বিরক্তকর। রাহাত হয়তো ন্যাকামি সুরে দাদির কাছে মলম আবদার করছিল। সেসব কিছু তোয়াক্কা না করে সে গট করে কলটা কেটে দিল। এখন মেজাজ তার খিটখিটে হয়ে আছে ওই রাবিশ মেয়েটার জন্য। সাধারণ কথাও হয়তো এই মুহূর্তে তার কাছে বিরক্তকর লাগবে। তাই দাদির থেকে বিদায় না নিয়েই কল কেটে দিল। ফোনটাও ত্যক্ত রূপে ছুঁড়ে ফেলল বিছানায়। লতিফা বেগম রাহাকে কাছে ডাকলেন, কোথায় ব্যথা পেয়েছিস তুই? তুলতুলে শরীর নিয়ে রাহা আরও এগিয়ে গেল দাদির কাছে। ঘা ঘেঁষে বসলো, পাটা উপরে তুলে বলল, এই দেখো। দেখবো কি রে, পরেছিস তো কি জিন্স না পিন্স ফ্রগের সাথে এসব পরতে হবে কেন? এখন তুমিও আমাকে বকবে দাদি? মাও বকে দিল আহ্লাদি স্বরে বলে। রাহা কাঁদো কাঁদো মুখে বলল। লম্বা শ্বাস ফেলেন লতিফা বেগম। এই মেয়েকে নিয়ে আসলেই তিনি ভারী চিন্তায় আছে। এমন আহ্লাদি অবুঝ মেয়ে হয়তো ওর বয়সে আর কেউ হয় না। মেয়েটা বয়সের তুলনায় বেশি নরম, সরল, সোজা আর খুব আদুরে। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার খুব কাঙ্গাল। এমন না যে বাড়ির কেউ তাকে অবহেলা করে কিংবা কষ্ট দেয়, তবুও মেয়েটা সবার কাছে আদর পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আচ্ছা, বকবো না, তবে মলম দিব কি করে? পরনের ওসব জিন্স পিন্স খুলে ফেল। রাহা বড় বড় চোখ করে বলল, ছি দাদি, তুমি কত দুষ্টু। প্যান্ট খুলতে বলো কেন? মতলব কি তোমার? ইটিস পিটিস করার ধান্দা নাকি? বলেই হাহা করে হু হু করে হেসে দিল। লতিফা বেগম মেয়ের বাহুতে মৃদু চড় দিয়ে বলল,
নড়ি ভাব দেখাতে আসছে আমার সাথে। সেদিনও না তোকে গোসল করিয়ে দিলাম। দাদি একদম পচা পচা কথা বলবে না, নয়তো আমি কিন্তু বাবাকে বলে দিব। রাহা বলল। 60 বছরের বৃদ্ধা, মুখ মুচড়ানো। ঢং, বাপ চাচার ননির পুতুল। রাহা ভাব নিয়ে বলল, আমি তো পুতুলই, দেখো না পুতুলের মতো দেখতে সুন্দর। চাঁদের রঙের মতো গায়ের রং রাহার। এমন আদুরে মুখ মেয়েটির হাসি দেখে লতিফা বেগমের অন্তর ঠান্ডা হয়ে যায়। তিনি হেসে রাহার মুখের দিকে তাকিয়ে থাকেন। এই মেয়েকে বিয়ে দিবেন কোথায় তিনি? বিয়ে দিয়ে থাকবে কি করে বাড়ির সব কটা মানুষ? আবার বাইরে বিয়ে দিলে হবে জ্বালা। এই মেয়ের হুটহাট আবদার দুষ্টুমিকে সহ্য করবে? এমন আদুরে একটা মেয়েকে তার নাতি রনি যদি বিয়ে করতো বা পছন্দ করতো তাও হতো। কেন যে পছন্দ করে না, সবসময় খ্যাট করে। তিনি রাহার থুতনিতে হাত দিয়ে চুমু খান, নরম সুরে বলেন, আল্লাদিটা। রাহাও মুচকি করে হাসে। পরক্ষণে জিজ্ঞাসা করে, তুমি মনে হয় ফোনে কথা বলছিলে দাদি? কার সাথে কথা বলছিলে? বিদ্যার ধ্যান ফিরে এতক্ষণে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাতি তার কল কেটে দিয়েছে। আরে রনি দাদু ভাইয়ের সাথে। নামটা শোনা মাত্রই বিস্ময়ের চোখ দুটি বড় হয়ে যায়। ভুরু উঁচিয়ে জানতে চায়, ওই জলহস্তিটা তোমার কল কেটে দিয়েছে? তোমায় কল দিয়েছিল? এ কেমন কথা রাহা? দাদি জিজ্ঞাসা করলো। জলহস্তি মানে কি? এই কারণেই তো ও তোর উপর এত রাগ করে। রাম মুখ ভ্যাংচালো, স্থির কণ্ঠে বলল, তাতে আমার বইই গেছে। আর কবে ঠিক হবি তুই রাহা? দাদি বলল। ওকে কেন শুধু শুধু রাগাস তুই? রাহা বলল, আমি রাগাই না, উনি এমনই করে। আমার সবসময় বকাবকি করে, রাগ ঝাড়ে, খারাস একটা। রাহা আর যদি শুনি এসব, দাদি বলল। দাদির শক্ত কণ্ঠ শুনে রাহা চোখ তুলে তাকায়, গাল ফুলিয়ে দিয়ে বলে, আমার এখন তোমার কাছে আসাটাই ভুল হয়েছে। তুমি বরং তোমার আদরের নাতনির সাথে পীড়িত করো, লাগবে না আমার মলম। রাহা লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো। দাদি বলল, রাহা শুন কথাটা, মলম দিবি না হাঁটুতে? রাহা, বোন আমার শুন। দাদির আর কোনো ডাক অভিমানী রাহা সাড়া দিল না। খানবাড়ির বয়োজ্যেষ্ঠ হলেন লতিফা বেগম। মৃত স্বামীর 3 পুত্র আর 2 মেয়ের জননী তিনি। 3 ছেলে রায়হান খান, আরমান খান এবং সাদমান খান একসঙ্গেই থাকেন। রাহাদের যৌথ পরিবার, সদস্য সংখ্যাও অনেক। রায়হান খান ওনার স্ত্রী আফসানা, তাদের 3 ছেলে মেয়ে। আরমান খান ওনার স্ত্রী জাহানারা আর মেয়ে রাহা। সাদমান খান ওনার স্ত্রী নীলা, তাদেরও 3 ছেলে মেয়ে। বড় মেয়ে কামিলি, এরপর 2 ছেলে সামি রাফি। তাদের সবাইকে নিয়ে খান পরিবার। শুধুমাত্র রনি, জিদান এবং রুশমি ছাড়া থাকে ওরফে রনি। তো আফসানা বেগম হাঁক ডাকেন। আফসানা বেগম হাঁপ ডেকে বলেন, রাহা মা কোথায় তুই? জিন্স খুলে রাহা ঢোলা প্লাজো আর লম্বা টপ পরেছে, গলায় ঝুলছে স্কার্ফ। সে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তাকে এভাবে দেখে আফসানা বেগম ভুরু কুঁচকে জিজ্ঞাসা করেন, কী রে রাহা, তোর পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছিস কেন? রাহা থমথমে মুখ নিয়ে নিচে নামলো। আফসানা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। তার কিছু বলার আগেই পাশ থেকে জবাব দিল জাহানারা বেগম, পঙ্গু সাজতে চাইছে আপা, বেশি ইতরামি করলে এমন হবে না? আমার জীবনটা ভেজে ভেজে কয়লা করে ফেলছে বজ্জাত মেয়েটা। আহ, মেজো বকছিস কেন? হয়েছে কি হয়েছে রে মা? রাহার দিকে তাকিয়ে বললেন আফসানা বেগম। তার আগে এবারও উত্তর দিল জাহানারা বেগম, কি আর হবে, বান্দরগিরি করতে গিয়েছিল গাছে উঠে, শয়তান ধাক্কা দিয়ে পঙ্গু হওয়ার পথ সহজ করে দিয়েছে। আহা মেজো, এমন করছিস কেন? মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? আর ও যা সব কীর্তি করে বেড়ায় সেটা দেখো না। এত বড় মেয়ে হয়েছে, এরপরও শরীরে এখনও ভার স্থির এলো না। সারাক্ষণ বাচ্চাদের মতো করতে থাকে, সারা বাড়ি ছুটাছুটি করে, গাছে উঠে বাগানে লাফাতে থাকে। এটাও
ওটা ভাঙতে থাকে, ঘর নোংরা করে ফেলে। ওর গুণগান গাইতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে আমার। তার উপর কিছু বললে আহ্লাদে গলে যাবে। ওর জন্য রনি ঠিক আছে, একে আমাদের রনি বাবাই সাহায্য করতে পারবে। এভাবে বলিস না মেজো, ওর জন্যই তো বাড়িটা ফুরফুরে থাকে। খানবাড়ির প্রাণ যেও। রাহার মুখে হাত বুলিয়ে বলেন আফসানা বেগম। মায়ের বকুনি খেয়ে মলিন মুখে হাসি ফুটে রাহার বড়মার কথায় একগাল হেসে বড়মাকে জড়িয়ে ধরে সে। জাহানারা বেগম রাগান্বিত গলায় বলেন, আমি আর কি করব? আমার কথার কি কোনো দাম আছে? বাড়ির কারোর জন্যে এই মেয়েকে আমি কিছু বলতে পারি না। কিছু বললেই সবার কাছে গিয়ে নালিশ করবে, আর সবাই আমাকে কথা শোনাবে। বাড়ির একটা মানুষের জন্য এই মেয়েকে আমি শাসন করতে পারি না। আল্লাহ দিয়েই মেয়েকে সবার মাথায় তুলে রেখেছে। আমার হয়েছে যত জ্বালা। জাহানারা বেগম রাগে এসব বলতে বলতে খুন্তি হাতে আবারও চলে গেল রান্নাঘরে। আফসানা বেগম বললেন, কিরে মা, গাছে উঠেছিস কেন? কতবার মানা করেছি না গাছে উঠতে? পরে গিয়ে যদি বেশি ব্যথা পেতি? আমার কি দোষ বড় মা? পেয়ারাগুলি ডাকছিল আমায়। গাছে পেয়ারা হয়েছে তো খাওয়ার জন্যই, পেয়ারা গাছে রেখে কি করে আমি নিচে দাঁড়িয়ে থাকতাম? আমি তো ভদ্র মেয়ে, কারো ডাক কি অগ্রাহ্য করতে পারি? আফসানা বেগম মুচকি হেসে আলতো করে রাহার কান ধরে বললেন, তবে রে বাচাল মেয়ে, পেয়ারা তোকে ডাকছিল? বিশ্বাস করো বড় মা, পেয়ারা ডেকেছে আমায়, বলছিল, কিরে রাহা, আমি একা এভাবে ঝুলে আছি, আমাকে বাঁচাবি না? আমার জন্য কি তোর একটু মায়া হচ্ছে না? ব্যাস, আমিও পড়ে গেলাম। আমার তো আবার খুব মায়া দয়া, তুমি তো জানো বড় মা। রাহার আহ্লাদী মুখ দেখে আফসানা বেগম হেসে ওঠেন শব্দ করে। হয়েছে এবার, বকবক থামা, পাকা বুড়ি একটা। রাহা গালফুলি হাসে। আফসানা বেগম হাত টেনে বলেন, আয়, সাবধানে হাঁটিস। রাহা বলল, কোথায় যাব বড় মা? বড় মা বলল, রান্নাঘরে। রাহা বলল, রান্নাঘরে? বড় মা বলল, হুম। বড় মা, দোহাই লাগে তোমার, তুমিও মায়ের মতো বলো না রান্নাঘরে রান্না শিখবো, নয়তো শ্বশুরবাড়ি গিয়ে এই হবে ওই হবে। আমি রান্নাবান্না পারি না, ওসব পারবো না আমি। আমি তো এখনও ছোট, বলো, বাচ্চারা কি রান্নাঘরে যায়? আগে বড় হই, পরে রান্না শিখবো। বড় মা বলল, চুপ করবি তুই? সারাক্ষণ কথা না বললে চলে না তোর। কথা না বললে তো আমি থাকতে পারি না, রাহা বলল। কথা বন্ধ করে রাহা থাকতেই পারে না, সেটা কি আর বলতে? রান্নাঘরে আয়, গরুর গোস্ত রান্না করেছি। রাহা বলল, কি? উচ্ছ্বাস নিয়ে বড় গলায় বলে উঠল রাহা। আফসানা বেগম মুচকি হাসলেন। গরুর গোস্ত রান্না করলে তোর আর রনির তো স্বভাব গরম, কষা কষা গোস্ত খাওয়ার। তাড়াতাড়ি আয়। লাফাতে লাফাতে রাহা রান্নাঘরে গেল। তা দেখে জাহানারা বেগম বললেন, দেখো, তোর মেয়ের কাজ, বাদরের মতো কেমন লাফাচ্ছে। মেজো, এখন আর কিছু বলিস না, মেয়েটাকে একটু শান্তিতে খেতে দে। হ্যাঁ হ্যাঁ বড় মা, তাড়াতাড়ি দাও। আফসানা বেগম এক বাটি ধোয়া ওঠা গোস্ত দিলেন। রাহা কিচেনে কাউন্টারে উপরে দাঁড়িয়ে উঠেই এক টুকরো গোস্ত ফু দিয়ে মুখে তুলে নিল। প্রচণ্ড গরম মুখ আর রাখতে না পেরে আবারও সেটা প্লেটে ফেলে মুখ হা করে হু হা করতে লাগলো। আস্তে বলে আফসানা বেগম রাহার মুখে ফু দিতে লাগলো। জাহানা বেগম ক্ষিপ্ত সুরে বললেন, এত যে লাইদা ওই মেয়েকে, দেখো ওর কাণ্ড। ওই মেয়ে কি রাগঢাক করেও খেতে পারে না? আফসানা বেগম বললেন, আস্তে খামা, ফু দিয়ে একটু ঠান্ডা করে নেই আগে। এত লোভনীয় লাগছে ঘ্রাণটা, আহ। জিদান এসে রাহার পাশে দাঁড়ালো, বলল, কিরে পিছু, একাই খাচ্ছিস নাকি ভাইয়াকে রেখে? রাহা গোস্ত মুখে চিবাতে চিবাতে পাশ ফিরে তাকায়। জিদান ততক্ষণে ওর বাটিতে হাত দিয়েছে। গোস্ত মুখে নিয়েই বলে উঠল রাহা, ভাইয়া, এখানে কিন্তু আমার মুখের ফেলানো গোস্তের টুকরা আছে। তুমি। বাকি কথা শেষ হওয়ার আগেই জিদান হোপ বলে ধমকে উঠল। আবারও আগের মতো হাত বাড়িয়ে এক টুকরো গোস্ত মুখে নিয়ে রাহার দিকে তাকালো। আঙুল গোল করে বুঝালো, বনু, সেই হয়েছে। ভাইয়ের ভাব দেখে মুখ ভর্তি গোস্ত নিয়ে হাসে রাহা। জিদান ভাইটা কত ভালো, তাকে একেবারে নিজের বোনের মতো আদর করে। রনি খাড়াসটা সবসময় তার সাথে খ্যাক খ্যাক করে, খাড়িতাকে চিরায়, নাকের আগায় রাগ নিয়ে ঘুরে। কিছু হতে না হতেই সাপের মতো ফোঁস করে ওঠে। রাহা মনে মনে ভ্যাংচায় লোকটাকে। পরক্ষণেই ভাই
এর দিকে তাকিয়ে হাসে। হেলতে দুলতে রশ্মিও চলে আসে রান্নাঘরে। ওদের দুইজনকে দেখে বলল, কিরে তোরা কি করছিস এখানে? জিহাদ বলল, তুই এখানে আসলি কেন? এখন আমাদের ভাগে কম পড়ে যাবে না? যা ভাগ এখান থেকে। ভাগবো মানে? আমাকে রেখে কি খাচ্ছ তোমরা? ভাইয়া, মধু মধু। জিদান রশ্মির মাঝখানে। রাহা বলল, কষা মাংস খাচ্ছি। আপু, পুরা মধু। আমাকেও দে। চলে এসো। জিদান আর রাহার সাথে এবার রশ্মিও যোগ দিল। বাড়ির ছোট বউ নীলা চুপচাপ রান্নার কাজে ব্যস্ত। রাহা বলে উঠল, সামি, রাফি কোথায় ছোট মা? তিনি রাহার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আছে হয়তো নিজের ঘরে। রাহা গলা চেঁচিয়ে বললেন, সামি, রাফি। পাশে থাকা রশ্মি আর জিদান মুখ কুঁচকে নেয়। খাওয়ার ফাঁকে জিদান বলে, বনু, এটা তোর গলা নাকি মাইক? রশ্মি জবাব দিল, বাস। জিদান বলল, মনে হচ্ছে আব্বুর এবারের চেয়ারম্যানের নির্বাচনের টাকাটা খরচ করে মাইক আনতে হবে না, আমাদের পিচকুর খালি গলায় যথেষ্ট। কান ঝালাপালা করে দিল ভাইয়া। ধানি লঙ্কা না, আমার বোন, দেখতে হবে না? রাহা হাসলো। সামি, রাফিও যোগ দিল তাদের সাথে কষা গোস্ত খেতে। আফসানা বেগম পাতিল থেকে আবারও বাটি ভর্তি করে দিলেন মাংসের টুকরো। নীলা বেগম বললেন, বড় আপা, তরকারি তো কষানোতেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে, আবারও বসাতে হবে মাংস। আফসানা বেগম বললেন, থাক, মানা করিস না ছোট, ছেলে মেয়েগুলি একটু আনন্দ করে খাক। ফ্রিজের বাকি গোস্তটাও ধুয়ে ফেল, কাল না হয় রহিমকে দিয়ে 10-12 কেজি আনিয়ে রাখবো। রাহাদের দিকে তাকিয়ে বললেন তিনি, কিরে, তোদের আরও লাগবে? আমি তো এমনিতেই লোভী মা, কেউ কিছু দিলে না করতে পারি না। জিদ্দানের কথায় হেসে ওঠেন আফসানা বেগম। পাজি কোথাকার, থামেন তিনি। কিরে কামিলি কোথায়? ওকেও ডাক। নীলা বেগম তৎক্ষণাৎ বলে উঠল, থাক না আপা, ওর হয়তো শরীর খারাপ। সে কি, জ্বর টর এলো নাকি মেয়ের? বললেন জাহানারা বেগম। তেমন কিছু না, বলছিল একটু ক্লান্ত। মা চাচির কথা শুনে রশ্মি আর চোখে রাহার দিকে তাকায়। গাধা মেয়েটা খাওয়ায় ব্যস্ত, কিন্তু কামিলির বিষয়টা সে বোধহয় একটু আঁচ করতে পারল। রনি নিজের ফ্ল্যাটে ল্যাপটপে বসে কাজ করছিল। গুরুত্বপূর্ণ একটা ফাইল তৈরি করছে সে। বর্তমানে কিছু আপডেট ইমিডিয়েট পাঠাতে হবে উপর মহলে। কালকেই কল করেছিল মেজর ইদরাত নেওয়াজ, ভরাট গলায় ইনফরমেশন চাইছিল। আজ না দিতে পারলে গম্ভীর রাগী লোকটা নির্ঘাত ফেটে যাবে।